আজ আমরা একজন বিখ্যাত ভারতীয় কবি সরোজিনী নাইডু তার রচিত কবিতা দি ব্যাঙ্গেল সেলার্স আলোচনা করব। এটি শুধুমাত্র একটি সাধারণ কবিতা নয়, বরং এটি ভারতীয় সংস্কৃতির এক অনন্য প্রতিচ্ছবি। এই কবিতার মাধ্যমে আমরা নারীর জীবন, তার আবেগ, সৌন্দর্য এবং দায়িত্ব সম্পর্কে জানতে পারব। সরোজিনী নাইডু শুধু একজন কবি নন, তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। তাকে ভারতের নাইটেঙ্গেল বলা হয়, কারণ তিনি ভারতীয় কবিতাগুলি সঙ্গীতের মতো মধুর এবং আবেগপূর্ণভাবে রচনা করতেন। সরোজিনী নাইডু 1879 to 1949। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1879 খ্রিস্টাব্দে এবং মারা যান 1949 খ্রিস্টাব্দে। ওয়াজ অ্যান ইন্ডিয়ান পোয়েট, freedom fighter and politician, known as the Nightingale of India for her lyrical poetry. সরোজিনী নাইডু ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় কবি, স্বাধীনতা সংগ্রামী এবং রাজনীতিবিদ। তার কাব্যিক ও আবেগপূর্ণ রচনার জন্য তিনি ভারতের নাইটেঙ্গেল নামে পরিচিত। She was one of the first Indian women to actively participate in the struggle for independence and later became the first female governor of an Indian state. তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং পরে তিনি একটি ভারতীয় রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল হন। Sarojini Naidu's poetry blends Indian culture, traditions, and vivid imagery with a deep sense of patriotism and feminism. নাইডুর কবিতায় ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং নারীর আবেগ অনবদ্যভাবে ফুটে ওঠে। Her poems often celebrate nature, love, Indian traditions, and the strength of women. তার রচনায় দেশপ্রেম, নারীবাদ এবং প্রকৃতির সৌন্দর্য মিলেমিশে এক অপূর্ব মাধুর্য সৃষ্টি করে। Her major poetry collections include The Golden Threshold, 1905, The Bird of Time, 1912, The Broken Wing, 1970. These poems comes from The Bird of Time, 1912, and is one of her most famous works. The Bird of Time যে কবিতা সমগ্র আছে, সেই কবিতা সমগ্র থেকেই আমাদের আজকের পাঠ্যাংশ দি ব্যাঙ্গেল সেলার্স এই কবিতাটি নেওয়া হয়েছে। এই কবিতায় আমরা দেখব একদল চুড়ি বিক্রেতা মন্দিরের মেলায় চুড়ি বিক্রি করতে এসেছে। তারা নারীদের জন্য নানা রঙের ও নকশার চুড়ি নিয়ে এসেছে, যা নারীর জীবনের বিভিন্ন পর্যায়ের প্রতীক। এই কবিতায় নারীর জীবনকে 3টি ধাপে ভাগ করা হয়েছে, সেগুলো আমরা কবিতা পড়লে বুঝতে পারবো। প্রথম যেটি আছে সেটি হচ্ছে মেডেনহুড। এটি হচ্ছে কিশোরী মেয়েদের জীবনকে নিয়ে। আর দ্বিতীয় যে ভাগ, সেই দ্বিতীয় ভাগটি হচ্ছে ব্রাইডহুড। এই ব্রাইডহুড হচ্ছে নববধূর জীবন। আর তৃতীয় নম্বর ভাগটি হচ্ছে মাদারহুড বা ম্যাচুরিটি, অর্থাৎ একজন পরিপক্ক নারীর যে জীবন, সেই জীবনের ভাগ। তৃতীয় ভাগটি হচ্ছে মাদারহুড। দি ব্যাঙ্গেল সেলার্স বাই সরোজিনী নাইডু। ব্যাঙ্গেল সেলার্স, চুড়ি বিক্রেতারা, আর আমরা, হু বিয়ার, যারা বহন করি, আমাদের শাইনিং লোডস, চকচকে ঝলমলে বোঝা, অর্থাৎ এখানে যে চুড়ি, সেই চুড়ির বোঝাকে এখানে বলা হয়েছে। টু দি টেম্পল ফেয়ার, মন্দিরের মেলায়। এখানে চুড়ি বিক্রেতাদের দেখা যায় মন্দিরের মেলায়, যা শুধুমাত্র একটি স্থান নয়, বরং এটি ভারতীয় সংস্কৃতির প্রতীক। চুড়িগুলোর শাইনিং লোডস বলতে বোঝানো হয়েছে নারীর জীবনের যে মূল্যবান মুহূর্ত, সেই মুহূর্তগুলিকে। হু উইল বাই, কে কিনবে, দিজ, এই, ডেলিকেট, কোমল বা সূক্ষ্ম, ব্রাইট, উজ্জ্বল।
রেনবো টিন্টেড, রংধনুর মতো রঙিন, সার্কেলস অফ লাইট, আলোর বৃত্ত। কে কিনবে এই কোমল উজ্জ্বল রংধনুর মতো চুড়ি? রেনবো টিন্টেড, রংধনুর মতো রঙের চুড়িগুলো এখানে নারীর বহুমাত্রিক জীবন ও আবেগের প্রতীক। সার্কেলস অফ লাইট দ্বারা বোঝানো হয়েছে চুড়ির গোলাকৃতি, যা নারীর জীবন চক্রকেও ইঙ্গিত করে। প্রথমে শৈশব, শৈশব থেকে যৌবন, যৌবন থেকে বিবাহ, বিবাহ থেকে পরিণত বয়স পর্যন্ত। এইটি হচ্ছে সার্কেলস অফ লাইট। এখানে নারীর জীবন চক্রকেই ইঙ্গিত করা হয়েছে। টোকেন্স, উজ্জ্বল প্রতীক অফ রেডিয়েন্ট লাইভস, দীপ্তিময় জীবনের। ফর হ্যাপি ডটার্স, সুখী কন্যাদের জন্য, অ্যান্ড এবং হ্যাপি ওয়াইফস, সুখী স্ত্রীদের জন্য। এগুলো দীপ্তিময় জীবনের উজ্জ্বল প্রতীক সুখী কন্যা ও সুখী স্ত্রীর জন্য। চুড়িগুলো শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং নারীর জীবনের আনন্দ, ভালোবাসা ও বিভিন্ন পর্বের চিহ্নও বহন করে। আমরা যে দ্বিতীয় স্তবকটি পড়তে চলেছি, এই দ্বিতীয় স্তবকটি রিপ্রেজেন্ট করে মেডেন, অর্থাৎ কুমারী মেয়েদের বা মেডেনহুড। সাম কিছু আর মিট ফর উপযুক্ত এ মেডেন রিস্ট, কুমারী কন্যার কবজির জন্য। সিলভার অ্যান্ড ব্লু, রূপালি ও নীল, অ্যাজ যেমন দি মাউন্টেন রিস্ট, পাহাড়ি কুয়াশা। কিছু চুড়ি উপযুক্ত কুমারী কন্যার জন্য, যা রূপালি এবং নীল, যেন পাহাড়ি কুয়াশার মতো। এখানে মাউন্টেন রিস্ট দ্বারা বোঝানো হয়েছে তাদের স্বচ্ছতা ও যে নির্দোষ ভাব তাকেই। সাম আর ফ্লাস্ট, কিছু রাঙানো হয়েছে, লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম, স্বপ্নে দেখা কুড়ির মতো। অন দি ট্র্যাঙ্কুইল ব্রো, শান্ত উপত্যকার ওপর। অফ এ উডল্যান্ড স্ট্রিম, বনের নিরিবিলি নদীর স্রোতে। এখানে কবি বলতে চেয়েছেন যে কিছু চুড়ি যেন প্রস্ফুটিত হতে চাওয়া কুঁড়ির মতো, যা স্বপ্ন দেখে নিবিড় বনের নিরিবিলি নদীর স্রোতে। সাম আর এগ্লো, কিছু দীপ্তিময়, উইথ দ্য ব্লুম, ফুলের সৌন্দর্যে, দ্যাট ক্লিপস, যা লেগে থাকে, টু, সাথে, দি লিম্পিড গ্লোরি, স্বচ্ছ দীপ্তি, অফ এ নিউবর্ন লিভস, সদ্য জন্ম নেওয়া পত্রপল্লবের। কিছু চুড়ি জ্বলজ্বল করে সদ্য ফোটা ফুলের আভায়, যা সদ্য জন্ম নেওয়া পত্রপল্লবের স্বচ্ছ দীপ্তি বহন করে। তো আমাদের এই হচ্ছে দ্বিতীয় স্তবক। এবার তৃতীয় স্তবক যেটি, সেটি হচ্ছে নববধূর জন্য, অর্থাৎ ব্রাইডহুড। সাম কিছু আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, রোদে ঝলমলে শস্য ক্ষেতের মতো। মিট ফর উপযুক্ত, ব্রাইড এক নববধূর জন্য, অন হার ব্রাইডাল মর্ন, তার বিবাহের সকালে। কিছু চুড়ি যেন রৌদ্রস্নাত বা রোদে ঝলমলে সোনালি শস্য ক্ষেতের মতো, যা নববধূর বিবাহের সকালে উপযুক্ত। অর্থাৎ এখানে যে সোনালি চুড়ির কথা বলা হয়েছে, যা নতুন বিবাহিত নারীর সুখ, সমৃদ্ধি ও নতুন জীবনের সূচনার প্রতীক। সাম কিছু লাইক দ্য ফ্লেম, আগুনের শিখার মতো, অফার ম্যারেজ ফায়ার, তার বিবাহের পবিত্র অগ্নিশিখা। অর অথবা রিচ উইথ দ্য হিউ, রঙের গভীরতায় সমৃদ্ধ, অফার হার্টস ডিজায়ার, তার হৃদয়ের আকাঙ্ক্ষার। কিছু চুড়ি যেন তার বিবাহের আগুনের শিখা, যা তার হৃদয়ের কামনার গভীর রঙে রাঙানো। টিঙ্কলিং, ঝঙ্কারময়, লুমিনাস, উজ্জ্বল, টেন্ডার, কোমল অ্যান্ড ক্লিয়ার এবং স্বচ্ছ। ঝঙ্কারময়, দীপ্তিময়, কোমল ও স্বচ্ছ। লাইক হার ব্রাইডাল লাফটার, তার নববধূর হাসির মতো। অ্যান্ড এবং ব্রাইডাল টিয়ার, এবং বিবাহের আবেগময় অশ্রু।
এখানে কবি বলতে চেয়েছেন যে নববধূর জীবনে আনন্দ ও বিষাদ দুটোই থাকে। যেমন চুড়ির কাঁচের শব্দ তীব্র ও মিষ্টি, তেমনই নববধূর অনুভূতিও। এখানে কবি বলতে চেয়েছেন নববধূর জীবনে আনন্দ ও বিষাদ দুটোই থাকে। নববধূর কাচের চুড়ির শব্দ যেমন তীব্র ও মিষ্টি, তেমনি নববধূর অনুভূতিও তীব্র ও মিষ্টি। এবার আমাদের লাস্ট স্তবক বা চতুর্থ স্তবক, এটি রিপ্রেজেন্ট করে মাদারহুড বা ম্যাচিওর ওম্যান, পরিপক্ক নারীকে। সাম কিছু আর পার্পেল হয় বেগুনি রঙের, অ্যান্ড এবং গোল্ড ফ্লেকড গ্রে, সোনার ছাপযুক্ত ধূসর। ফর সি তার জন্য, হু হ্যাজ জার্নিড, যিনি যাত্রা করেছেন, থ্রো লাইফ মিডওয়ে, জীবনের মাঝপথে। এখানে প্রাপ্তবয়স্ক নারীর জন্য যে বিশেষ চুড়ির কথা বলা হয়েছে, যেমন তোমার সোনার ছাপওয়ালা ধূসর, হ্যাঁ, এগুলো হচ্ছে পরিণত বয়সের অভিজ্ঞতার প্রতীক। হুজ হ্যান্ডস, যার হাত, হ্যাভ চেরিশড, লালন পালন করেছে। হুজ লাভ হ্যাজ ব্লেসড, যার ভালোবাসায় আশীর্বাদ মিলেছে। অ্যান্ড ক্র্যাডেলড, দোলনা সাজিয়েছে। ফেয়ার সন্স, সুন্দর পুত্রদের। অন হার ফেথফুল ব্রেস্ট, তার বিশ্বস্ত বক্ষে। যার হাতে লালিত হয়েছে, যার ভালোবাসায় আশীর্বাদ মিলেছে, যার বিশ্বস্ত বক্ষে তার সন্তানের দোলনা সাজানো হয়েছে। এখানে একজন মায়ের কথা বলা হয়েছে। আমি চতুর্থ স্তবক শুরু করার আগে বলেছিলাম মাদারহুড। তো যার স্নেহ ও ভালোবাসায় সন্তান বড় হয়, তিনিই তো হলেন মা। তার জীবনের ত্যাগ ও ভালোবাসা এখানে সমানভাবেই গুরুত্বপূর্ণ। অ্যান্ড সার্ভস, এবং সেবা করেন, হার হাউস হোল্ড, তার পরিবারকে। ইন ফ্রুটফুল প্রাইড, ফলপ্রসূ গর্বের সাথে। অ্যান্ড ওরশিপস, এবং উপাসনা করেন, পুজো করেন, দি গডস, দেবতাদের। অ্যাট হার হাজব্যান্ড সাইডস, তার স্বামীর পাশে, যিনি গর্বের সাথে সংসার পরিচালনা করেন এবং স্বামীর পাশে বসে দেবতার উপাসনা করেন। কবি নারীর পরিপূর্ণতা ও সংসারের প্রতি তার দায়িত্বশীলতার কথা বলেছেন। এই লাস্ট দুই লাইনে কবি নারীর পরিপূর্ণতা ও সংসারের প্রতি তার দায়িত্বশীলতার কথা বলেছেন, যেখানে সে কেবল একজন স্ত্রী নয়, বরং সংসারের কেন্দ্রবিন্দু। এই কবিতায় চুরিকে নারীর জীবনের বিভিন্ন পর্যায়ের প্রতীক হিসাবে দেখানো হয়েছে। যেমন দ্বিতীয় স্তবকের শৈশব, তৃতীয় স্তবকে যৌবন ও বিবাহিত, আর চতুর্থ স্তবকে জীবন ও মাতৃত্ব। প্রতিটি রং ও নকশা এক একটি অনুভূতির বহিঃপ্রকাশ। সরোজিনী নাইডু নারীর সৌন্দর্য, শক্তি, ত্যাগ ও ভালোবাসাকে কাব্যিক ভাষায় ফুটিয়ে তুলেছেন এই কবিতার মাধ্যমে। এই কবিতা নারীদের জীবনচক্র ও আবেগের সৌন্দর্য তুলে ধরে। সরোজিনী নাইডু খুব সুন্দরভাবে ভারতীয় সংস্কৃতি, নারীর সৌন্দর্য ও দায়িত্বকে কাব্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আমি